পড়ছিলাম রক্তকরবী, কলমে সাবিহাতুল সাবহা, পর্ব সংখ্যা 33। করবী শীতের রাতে গোসল করে বের হয়ে কাঁপতে শুরু করলো। চারপাশে কম্বল খুঁজলো গায়ে দেওয়ার জন্য, সাথে জ্যাসকে বকা দিতে ভুল করলো না। তখনই জ্যাস ওকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। ভয়ে করবী পেছন ফিরতে নিয়ে জ্যাসের হাত দেখে থমকে গেল। লজ্জায় ওর গাল লাল হয়ে উঠেছে। জ্যাস আস্তে আস্তে করবীর চুলে নাক ডুবিয়ে দেয়। করবীর পুরো শরীর কেঁপে উঠল। সে সরে যেতে চাইলে জ্যাস চুল থেকে মুখ সরিয়ে ধীরে ধীরে ওর গলায় মুখ নিয়ে কিস করতে শুরু করলো। করবীর শ্বাস আটকে আসছে, বুক প্রচণ্ড ওঠানামা করছে। সে না চাইতেও চোখ বন্ধ করে নিল। শীতল শরীরে জ্যাসের গরম স্পর্শ পেতেই করবী দুর্বল হয়ে পড়ছে। জ্যাস করবীকে এত শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হাসলো। হালকা করে ওর গায়ে কামড় বসাতেই করবী উফ করে হালকা শব্দ করে সরে গেল। জ্যাস ওর শাড়ির আঁচল ধরে হেসে বিড়বিড় করে বলে উঠল, দুধে আলতা গায়ের বরণ, রূপ যে চাঁদ জোছনা, আঁচল দিয়ে ঢাইকা রাইখো, চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন যে আর মানে না। কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। জ্যাস গান শেষ করে করবীর দিকে তাকাতেই করবী অবাক দৃষ্টিতে জ্যাসের দিকে তাকিয়ে রইল। তাহলে কি এতদিন করবী খুঁজতে থাকা সেই বাসিওয়ালা জ্যাস? এটা কিভাবে সম্ভব হতে পারে? কণ্ঠ তো সেম। করবী নিজেকে শান্ত রেখে বলে উঠল, আমার ঘুম পেয়েছে। জ্যাসর শাড়ির আঁচল ধরে টান মেরে ওকে বুকের সাথে মিশিয়ে বলে উঠল, আমাদের বিয়ের 2 বছর হতে চলছে। করবী, আমি আজ তোমার কাছে কিছু চাই। করবী ভয়ে এদিক সেদিক তাকিয়ে ঢোক গেলে। তার শ্বাস অস্বাভাবিকভাবে পড়ছে, তলপেটে মনে হচ্ছে ব্যথা করছে। সে জ্যাসকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলে উঠল, আমি তোমাকে কিছুই দিতে পারবো না। জ্যাস কিছুটা দূরে গিয়ে পড়ে। জ্যাস গম্ভীর চোখে করবীর দিকে তাকিয়ে আবার বেলকনিতে চলে যায়। পুরো রাত আর করবীর ঘুম হয়নি। কি একটা অপরাধ বোধ ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। সকাল সকাল করবী নিচে এসে আজ নিজেই সবার জন্য খাবার বানিয়ে নিল। সে প্রথম খাবার নিয়ে বাইজিদ শিকদারের রুমে গেল। ওনাকে একজন সার্ভেন্ট খাবার মেডিসিন খাইয়ে চলে যেতেই করবী একটা চেয়ার টেনে বসে বলে উঠল, আপনার ছোট বউ চলে গেছে। বেচারি হয়তো বুঝে গিয়েছিল শিকদার বাড়িতে থাকা আর মৃত্যুকে আপন করে নেওয়া সমান। আপনার এক ছেলে মরে গেছে, আরেক ছেলে বিছানায়, আরেক ছেলে আপনার শ্বশুর বাড়ি আফসোস, সেও মৃত শরীরে বাড়ি ফিরবে। আপনার চোখের সামনে 2 ছেলের লাশ, তারপর আরেক ছেলে, তারপর আপনার বোন, আপনার ভাই, সবশেষে আপনি আর আপনার ছেলে জ্যাস শিকদার। শিকদারদের কেউ বাঁচবে না। মনে আছে আপনার স্ত্রীর মৃত্যুর দৃশ্য? আচ্ছা, ওই সময় কি জ্যাস শিকদারও আপনাদের সাথে জড়িত ছিল? 6 বছরের বাচ্চা, ছোট্ট বাচ্চা একটা। না, এটা তো সম্ভব না। আবার সম্ভবও, কারণ তার শরীরেও তো শিকদার বংশের রক্ত বইছে। আপনার একটুও মায়া হলো না? যেই নারীটার সাথে একই ছাদের নিচে ছিলেন, তার জন্য মায়া হলো না? করবী হালকা হাসলো। মুখে হাসি ঝুলানো থাকলে ওর বুক জ্বলছে। এই সম্পর্কগুলো এত ঠুনকো কেন? আল্লাহ আপনার সহায় হোক আর আপনাকে খুব জলদি নিজের কাছেও নিয়ে নিক। বলেই করবী চলে আসতে নিলে বাইজিদ শিকদার বলে উঠল, তুমি এইসব কোথা থেকে জানলে? করবী বাইজিদ শিকদারকে কথা বলতে দেখে অবাক হয় না। সে তো জানতো বাইজিদ শিকদার খুব জলদি সুস্থ হয়ে উঠবে। ও পেছন ফিরে বাইজিদ শিকদারের দিকে তাকিয়ে বলে উঠল, তা তো আদালতেই জানা যাবে, আর সে আদালতের বিচারক হব আমি, আর আদালত হবে আমার। বলেই করবী বের হয়ে গেল। করবী জানে বাইজিদ শিকদার চাইলেও কিছু করতে পারবে না ওর, আর না কখনো হাঁটতে পারবে, আর না হাত লড়াতে পারবে। করবী তো শুধু কথা বলতে পারার মেডিসিন দিয়েছে ওনাকে। করবী বাহিরে এসে আবার খাবার নিয়ে মেহেরাবের রুমে আসলো। মেহেরাব রুমে নেই। এই তো সুযোগ। করবী ড্রয়ার খুলে কিছু খুঁজতে শুরু করলো। সে সেটা পেয়েও গেল। গতরাতে সে এই জন্যই মেহেরাবের রুমে এসেছিল, কিন্তু খুঁজে পায়নি। করবী সেটা লুকিয়ে পেছন ফিরতেই দেখলো ওয়াশরুমের দরজা খুলে। মেহেরাব ওকে দেখে বলল, করবী তুমি? করবী লজ্জা পাওয়ার মতো হালকা হেসে বলল, কেন, আমি আসতে পারি না বুঝি? মেহেরাব ওর মুখের লাজুক হাসি দেখেই ব্যস্ত হয়ে বলে উঠল, অবশ্যই অবশ্যই করবী, তুমি সব সময় আমার রুমে আসতে পারো। করবী শাড়ির আঁচল হাতে পেঁচাতে পেঁচাতে বলল, আমি নিজে রান্না করেছি আজ আপনার জন্য, খেয়ে নিন। মেহেরাব খুশি হয়। ওর মুখের দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েও বলে না। আমার এখন যেতে হবে। বলেই করবী চলে আসলো। বাইরে এসে বুকে হাত দিয়ে শ্বাস নিল। ভয় পেয়ে গিয়েছিল ধরা পড়ার। করবী হাতের চাবিটার দিকে তাকিয়ে হাসলো। আগে জ্যাসকে আর ফারহানাকে খাবার দিয়ে আসতে হবে। ফুপি, চুমকি আর রিয়াকে খাবার টেবিলে দিয়েছো। করবী কিচেন রুমের দিকে যাবে,
তখনই কিচেন রুমে গ্যাসে আগুন লেগে পুরো কিচেনে আগুন লেগে গেল। করবি ভয়ে পিছিয়ে গেল। কিচেন রুম আগুনে কিছু দেখা যাচ্ছে না। সার্ভেন্ট চিৎকার শুরু করলো। তখনই ফুপি পেছন থেকে রিয়া বলে চিৎকার করে উঠল। তার মানে রিয়া কিচেনে ছিল। করবির হাত পা কেঁপে উঠল। ও তো গ্যাস বন্ধ করে এসেছে, আগুন কিভাবে লাগলো? করবি আশেপাশে তাকাতে একটা সার্ভেন্ট মাস্ক পরা মেয়েকে বাগানের দিকে পালিয়ে যেতে দেখে ওর সন্দেহ হলো। ও কিছু না ভেবেই পিছু নিল। ও সোজা বাঁ দিকের বাগানের দিকে গেল। পুকুর পাড়ে এসে ও দেখতে পেল মেয়েটা ওই দিকে ছুটছে। করবির শাড়ির আঁচল ধরে ছুটলো ওর পিছু। মেয়েটা যখন বুঝতে পারলো ওর কেউ পিছু করছে, ও দৌড়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করতেই করবি একটা লাঠি তুলে ঠিক ওর পা বরাবর ছুঁড়ে মারলো, যার ফলে ও মুখ থুবড়ে পড়ে গেল। করবি এসে মেয়েটার সামনে দাঁড়িয়ে বলল, তুমি পালাচ্ছ কেন? মেয়েটা আবারও সুযোগ বুঝে পালাতে চাইলে করবি ওর হাত মুচড়ে ওকে চেপে ধরে। মেয়েটা পাল্টা আক্রমণ করে না। করবি আবার বলে উঠল, তুমি পালাচ্ছ কেন? ম্যাম আমি তো শুধু এদিকে। মেয়েটার কথার মাঝেই করবি ওর মাস্ক একটানে খুলে ফেলে, কারণ ও চিনতে পেরে গেছে এটাই সেই মেয়ে নার্স সেজে কবিরকে মেরেছিল। কবিরের কবরের পাশেও এই মেয়েকে দেখা গেছে, আরও আগুন এই মেয়েই লাগিয়েছে। করবি মেয়েটার মুখ দেখতেই ওর হাত আলগা হয়ে আসে, শরীর ভেঙে আসে, চোখ ঝাপসা হয়ে যায়। করবি কিছু না ভেবেই নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে কপালে গালে চুমুতে ভরিয়ে দেয়। এটা কল্পনার বাহিরে ছিল। জেসমিন ও করবিকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে এত বছর করবিকে দেখছে, আজ আর নিজেকে আড়াল করতে ইচ্ছে হলো না। করবি ওকে জড়িয়ে ধরে রাখলো অনেক সময়, তারপর জিজ্ঞেস করলো, এতটাই কি অভিমান হয়ে গিয়েছিল? এত কাছে থেকেও পালিয়ে বেড়াচ্ছিস জেসমিন? জেসমিন ফুপিয়ে কেঁদে বলে উঠল, নিজেকে আড়াল করে না রাখলে ওই জ্যাস আমাকেও মেরে ফেলতো আপু। আমার চোখের সামনে মা বাবাকে মেরেছে, তারপর আমাকেও, কিন্তু একজন ভালো লোক আমাকে বাঁচিয়েছিল, তাই আমি ওই জ্যাসের থেকে প্রতিশোধ নিতে গিয়ে তোমাকে দেখা দিইনি। করবি নিজের আর জেসমিনের চোখের পানি মুছে বলে উঠল, ভালো মানুষ? কে সেই ভালো মানুষ? আমি তার সাথে দেখা করতে চাই। জেসমিন করবিকে বলল, তাহলে এখনই চলো, তুমি আমার সাথে থাকবে। আমি এক এক করে জ্যাস শিকদারকেও শেষ করে ফেলবো। আজ ওই রিয়াকে শেষ করেছি, কারণ ও তোমাকে মারার জন্য গ্যাসের লাইন কেটে রেখেছিল, যার ফলে আগুনে আজ তুমি পড়ে যেতে আপু। সেই জন্য আমি ওকেই পুড়ে ফেলেছি। জেসমিনকে পুরো সাইকো লাগছে। সে পারলে প্রতিশোধের আগুনে পুরো শিকদার বাড়িকে জ্বালিয়ে দিত। করবি শান্ত কণ্ঠে বলল, আমাকে নিয়েই চল ওই লোকের কাছে, শুকরিয়া তো আদায় করতে হবে। জেসমিন করবিকে ওর বাইকের পেছনে বসিয়ে নিয়ে চলল তার সেই ভালো মানুষের কাছে। তোমার ওই বস তোমাকে একজন চাকরের মতো ট্রিট করে বলে তোমার মনে হয় না হামজা? এলেনার কথায় হামজা হাসে। ছোট থেকে ওরা একসাথে বড় হয়েছে। জ্যাসের অতীত হামজার চোখে দেখা। জ্যাস সবসময় হামজাকে একজন ভাইয়ের চোখে দেখেছে। কখনো জ্যাস কোনো সিদ্ধান্ত ওকে জিজ্ঞেস করা ছাড়া নেয়নি, শুধু করবিকে বিয়ে ছাড়া। এমন কিছু না এলেনা, আমরা ভাইয়ের মতো। ও আচ্ছা, আমার এমনটা মনে হয় না। জ্যাসকে দেখতে কঠিন মনে হলেও সে তার প্রিয় মানুষগুলোর জন্য সব কিছু করতে পারে, তাতে ওর ওপর যতই ঝড় তুফান আসুক ওর মনটা অনেক ভালো। আর তোমার? আমি ওকে ভালোবাসি, ভাই মনে করি। আর তোমার মন? সেটা তো আমি বলতে পারবো না, তুমিই বলো। এলিনা মনে মনে বলে উঠল, পাতিলের তলার চেয়েও কুচকুচে কালো তোমার মন, কিন্তু মুখে বলল অন্য একদিন বলবো। তারপর দুজন ভালোবাসার কথা বলবে, তখনই জ্যাসের কল আসলো। হামজা রেগে কেঁদে দেওয়ার মতো। এই ছেলে নিজেও প্রেম করবে না, ওকেও করতে দেবে না শান্তিতে। হামজা জ্যাসের কল ধরতেই ও বাইক নিয়ে ছুটে গেল শিকদার মহলের দিকে। শিকদার বাড়িতে আগুন লেগেছে। রিয়ার পুরো শরীর পুড়ে গেছে, শুধু এখনো ওর শ্বাসটা একটু চলছে। মনে হচ্ছে তাও কিছু সময় পর বন্ধ হয়ে যাবে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো করবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জ্যাস রাগে নিজের সব লোকদের লাগিয়েছে করবিকে খুঁজতে। ও রক্তলাল চোখে তাকিয়ে রইল ওই কিচেন রুমের দিকে। মেহরাব অসুস্থ শরীর নিয়ে করবির খুঁজে বের করার চেষ্টা করছে। জ্যাস গাড়ি নিয়ে পাগলের মতো খুঁজছে করবিকে। মেহরাবও খুঁজছে নিজের এমন অসুস্থ শরীর নিয়ে। তার ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর সে খুঁজে চলেছে। করবি বাড়ি ফিরল বিকেলে। জ্যাস যেন করবিকে দেখে নিজের আত্মা ফিরে পেল। করবি বাড়িতে প্রবেশ করতেই জ্যাস ছুটে এসে ওকে বুকের ভেতর জড়িয়ে ধরল, এমনভাবে জড়িয়ে ধরল যেন সে করবিকে বুকের ভেতর ঢুকিয়ে ফেলবে। করবি ব্যথা পেলেও চুপ করে রইল। মেহরাব শুধু দাঁড়িয়ে দেখলো ওদের। করবি ঠিক আছে, এটাই তো ওর জন্য অনেক। অনেক সময় যাওয়ার পর জ্যাস সোজা করবিকে কোলে তুলে নিয়ে
সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। পেছনে মেহরাব দীর্ঘশ্বাস ফেলে হাসলো। শালার ভাগ্য সবসময় ওর বেলায় কেন এমন? জ্যাস কেন সব পায়, যা চায় সব, কিন্তু মেহরাব তো কিছুই পায় না, কিচ্ছু না, দিন শেষে শূন্য। হামজা জ্যাসের যাওয়ার দিকে তাকিয়ে ভাবলো, যাক এই মেয়ে ফিরে এসেছে, না হয় জ্যাস তো পুরো দেশ উলট পালট করে দিত। বাকি সবগুলোকে কল দিয়ে বলল, বসের বউ চলে এসেছে, তোমরাও তোমাদের কাজে যাও, সব যেন ঠিকঠাক থাকে, কাজ যেন ভুল না হয়। তারপর তার মনে পড়ে সে নদীর পাড়ে তখন এলিনাকে কিছুই না বলে ছুটে চলে এসেছিল। এটা মনে হতেই ওর গলা শুকিয়ে আসে। এমন ভুল ও কিভাবে করতে পারলো?